আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি নাবিলা হাসান। শেখ হাসিনার মাফিয়া সরকার গত 15 বছরে যে জঞ্জাল তৈরি করেছে তা এত দ্রুত উপড়ে ফেলা সম্ভব হবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা পরিলক্ষিত হলে জনগণ তা মেনে নেবে না বলে সতর্ক করেছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি সময় নেবে তত বেশি জটিলতা তৈরি হবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জেটেবের তৃতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, গত 15 বছরে গার্মেন্টস এবং টেক্সটাইল খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ। নির্বাচন ঘিরে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা, সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। তারেক রহমান বলেন, জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায়, তারা সে আস্থা ধরে রাখতে চায় কিনা সে প্রশ্নও রয়েছে। জনগণের রায় বিএনপি যদি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায়, যেগুলো শতভাগ রফতানিযোগ্য পণ্য, সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ কিভাবে দেওয়া যায়। গত 15 বছরে স্বৈরাচারী সরকার দেশকে আমদানি নির্ভর, পরনির্ভর ও ঋণ নির্ভর করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এমন অবস্থা থেকে দেশকে বের করে আনতে বিএনপি কাজ করবে। কারণ সামনের দিকে যে সরকার আসছে, সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার জাতীয়তাবাদের তারেক রহমানের নেতৃত্বের সরকার তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। এদিকে আরেক অনুষ্ঠানে শেখ হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচনী রূপরেখা ঘোষণার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সংসদে নারী সংরক্ষিত 50 আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে বলেও মনে করেন তিনি। বর্তমান সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা সেটি এখন প্রধান আলোচনার বিষয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। সংশোধন না পুনর্লিখন, এমন প্রশ্ন উঠলে সরকারের পক্ষ থেকে কমিশন গঠন ও প্রস্তাবনা চাওয়া হয়। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম সংবিধানের খসড়া প্রস্তাবনা করে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনার আয়োজন করে। সিনিয়র আইনজীবীরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের যৌক্তিক সংস্কার প্রয়োজন। 72-এর সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে। 50 বছর অতিবাহিত হয়েছে, নতুন প্রেক্ষাপটে নতুন পৃথিবীতে আমরা বাস করি, অনেক কিছু পরিবর্তিত। অবশ্যই আমরা বিবেচনা করতে পারি, সুপারিশ রাখতে পারি। প্রয়োজন হবে আমাদের জাতীয় একতা এবং বিশেষ করে পলিটিক্যাল পার্টিদের মধ্যে একটা সমঝোতা, যেটা হবে পলিটিক্যাল কম্প্যাক্ট বা এগ্রিমেন্ট। নীতি পরিবর্তন করতে পারে একটা পলিটিক্যাল পার্টি উইল গো টু দ্য পিপল যদি তাকে সাপোর্ট করে, তাহলে কনস্টিটিউশনাল মেকানিজম পরিবর্তন করার তার মেকানিজম থাকতে হবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে একে কলুষিত করা হয়েছে বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী। এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কলুষিত করা হয়েছে। অনেকের ধারণা, যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয়, তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি, আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না। কারণ এর জন্য যে সংসদের ভূমিকা লাগবে। 100টা সিট নারীদের জন্য সংরক্ষিত করে এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে
আমরা নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ। তবে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা তা নিয়ে সংশয়ে অ্যাটর্নি জেনারেল। তো আমাদের একটু সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রাজনীতিমুক্ত রাখার বিষয়ে জোর দেন বক্তারা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সংস্কার কমিশনের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। নির্বাচন ব্যবস্থা যাতে শক্ত ভিতের উপর দাঁড়ায়, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, সেই লক্ষ্যে টেকসই সংস্কার করা হবে জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আগারগাঁও নির্বাচন কমিশনের রিপোর্টার্স ফোরাম ফর এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের সঙ্গে সংলাপে একথা বলেন। এ সময় কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার প্রস্তাব করা হবে কমিশনের সুপারিশে। এ সময় সাংবাদিকরা 15 বছরের নির্বাচনের অভিজ্ঞতা ও নির্বাচন সংস্কারে নানা সুপারিশ তুলে ধরেন। নিজস্ব এজেন্ডা নেই। আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোনো বিশেষ দলের বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হয়ে চেষ্টা করছি, যাতে আমরা একগুচ্ছ প্রস্তাব উত্থাপন করতে পারি, যার মাধ্যমে আমাদের রাজনৈতিক অঙ্গনটা মানুষের কল্যাণমুখী হয় এবং আমাদের নির্বাচন ব্যবস্থাটা শক্ত ভিতের উপর দাঁড়ায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। হ্যাঁ, দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারাও রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে। এতটুকু আমি বলতে পারি স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃত্ববাদের মেয়াদে সর্বক্ষেত্রে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু বিচার বিভাগ তার অন্যতম শিকার ও বিচারক। সামাজিক ন্যায়, বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীর বাংলাদেশ হবে ন্যায়, বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে বিদেশিদের এদেশের রাস্তা ঘুরে দেখার আহ্বান জানান ডক্টর ইউনূস। সেলিম মালিকের রিপোর্ট। কেমন আছে দেশ, কেমন তার অর্থনীতি এবং উন্নয়ন নীতি, এ বিষয়ে আলোচনা করতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGI এর আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, ন্যায়, বিচার ও রাষ্ট্র সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা মাত্র 100 দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম। গত 16 বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে শিক্ষার্থী, শ্রমিক সহ 1,500 মানুষ প্রাণ দিতে হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ন্যায়, বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ গঠনের এদেশের তরুণরা নতুন করে ভাবতে শিখিয়েছে। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি 3-0 ভিত্তিতে, যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে।
পরবর্তীতে বাংলাদেশ ঘুরে দেখতে সম্মেলনে অংশ নেওয়া বিদেশিদের পরামর্শ দেন ডক্টর ইউনূস। Please don't forget to visit the spontaneous street art of Dhaka. আপনারা যখন ঢাকার রাস্তায় হাঁটবেন তখন রাস্তাগুলোর দেয়ালে তরুণদের আবেগ ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে আঁকা রঙিন চিত্রকর্মগুলো দেখে মুগ্ধ হবেন। এখানে কোনো ডিজাইনার ছিল না এবং কেউ এর জন্য তহবিল দেয়নি। Go to the States. অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ভিডিও বার্তা দেন। আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে এককভাবে কেউ উন্নয়ন করতে পারবে না, সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সম্মেলন চলবে 18 নভেম্বর পর্যন্ত। এতে 80টির বেশি দেশের 800 অতিথি অংশ নিচ্ছেন। সেলিম মালিক, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে কোনো মামলা বাণিজ্য চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, সমালোচনার মধ্য দিয়ে ভালো কিছু করতে চান তারা। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্য ছবিতে জানাচ্ছেন সায়েদ মাহমুদ। রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ও অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে নামে বেনামে হওয়া মামলা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ ঝাড়েন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এই আমার শহীদ ভাইদেরকে নিয়ে, আহত ভাইদেরকে নিয়ে মামলা বাণিজ্য চলবে না। যে এটার সাথে সম্পৃক্ত যে পরিচয়েরই হোক না কেন, বরং যদি এখানে মনে হয় যে এটা হয়রানিমূলক হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপদেষ্টা পরিষদের সমালোচনা করে সার্জিস বলেন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নেননি। এই ফারুকী কোন সময় এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময়, পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা না করার সমালোচনা করে সার্জিস কোটা সংস্কার আন্দোলনের নেতা, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন অথবা আন্দোলনে যুক্ত এমন যে কাউকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানান। সার্জিসের বক্তব্য প্রসঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার তাদেরই যুক্ত করা হয়েছে। আমরা দেশ নিয়ে ভাবছি, অঞ্চল ভিত্তিক আমরা ভাবছি না, এবং এই অঞ্চল ভিত্তিক ভাবনাগুলো আমাদেরকে খুব সংকুচিত করে দেয়। এই জায়গাটাকে থেকে বের হয়ে এসে আমাদের ভালোবাসাটুকু দেখুন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ও জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, স্নিগ্ধ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। সায়েদ মাহমুদ, RTV। শেখ হাসিনা সরকারের ভুল নীতির কারণে এখনও মূল্যস্ফীতি কমছে না, এমন অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, গত 15 বছরে অর্থনীতিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার স্বল্প মেয়াদী সংস্কার কাজ চলছে। ইতিমধ্যেই বৈদেশিক মুদ্রায় কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। দ্রুত পুরো অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়। পরবর্তী সরকার পুনরায় দুর্নীতি শুরু করলে জনগণ আবারও ফুঁসে উঠতে পারে বলেও মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এক মাসে 18,000 কোটি টাকা সরকার থেকে দেওয়া হয়েছে কতগুলো চেক অনার করার জন্য। এটা জানেন আমার ফাইন্যান্সিয়াল স্যার, আপনারা আমাকে 18,000 কোটি টাকা দিতে হয়েছে কেন? এক্স ব্যাংকের চেক ফেরত আসবে, সেটা তো বাংলাদেশ ব্যাংক বলছে আমরা ফেরত তো দিতে পারবো না, উইল হ্যাভ টু অনার দিতে। এই করে করে আমি তো বলে একটু থামাও এখন, আর সরকারের পোশাক একটু খালি করা যাবে না। তো এইগুলো কিন্তু বাস্তব জিনিস। 2 শিশু সন্তানকে হত্যার পর বাবা নিজেও করলেন আত্মহত্যার চেষ্টা। রাজধানীর পল্লবী এলাকার এই ঘটনায় পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এটি করে থাকতে পারে বাবা আহাদ। ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে আহাদের। এদিকে রাজধানীর আজিমপুরে ডাকাতিকালে অপহৃত শিশুকে উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে একজনকে। বিস্তারিত সুমন তানবীরের রিপোর্টে।
পল্লবীর বাইগারটেক এলাকায় ছুরি দিয়ে দুই ছেলে রোহান ও মুসাকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করা বাবা আহাদকে মুমূর্ষ অবস্থায় প্রতিবেশীদের এমন উদ্ধার চেষ্টা। 4 ও 7 বছরের দুই শিশু সন্তানের গলায় ছুরি চালানোর পর নিজের গলায়ও ছুরিকাঘাত করেন হতভাগ্য ওই পিতা। প্রতিদিনের মতো সকালে কাজে বের হয়ে যান মা রোজিনা বেগম। বের হওয়ার 2 ঘন্টা পর শুনতে পান গলা কেটে হত্যা করা হয়েছে 2 সন্তানকে। সে সময় পাশের ঘরেই ছিলেন নানা জোবেদ আলী। অনেক জানা খুঁজছে, পাওনা দাঁড়ায় ওরা তাকদা করে পাওনা দিতে পারে না। তবে প্রতিবেশীরা এখনো বিশ্বাস করতে পারছেন না আহাদ এমন নৃশংস হতে পারে। ওনার শ্বশুর ছিল, ওনার ওয়াইফ আসছে, ওনাদেরকে রাইকা ঘরের দরজা আটকা দিয়া যখন ওই যে ওসি তদন্ত আসছে, আসার পরে দরজা খুলে দিছি, ওনারা লাশ ঢাকা মেডিকেলে পাঠাইছে। ওনার শ্বশুর ছিল হলো এই সাইডের রুমে, এই সাইডের রুমের থেকে ভিতরে গেছে। এখন দেখতেছি ছোট 2টা বাচ্চা ছটফট করতেছে, এই জন্য মনে করে এটা দেখা ওনার শ্বশুরকে দেখে ওনার নিজের গলাতে নিজে ছুরি চালিয়ে দিছে। পুলিশ বলছে 999-এর মাধ্যমে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা পারিবারিক দ্বন্দ্বে ঘটেছে এমন ঘটনা। আত্মহত্যার চেষ্টা করেছিল আব্দুল আহাদ মোল্লা, তিনি জীবিত ছিলেন, তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল এবং তার বুক হার্টবিট চলছিল। ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করলে আব্দুল আহাদ এখনো জীবিত আছেন, তার অস্ত্রোপচার হচ্ছে। এদিকে রাজধানীর আজিমপুর থেকে ডাকাতির পর অপহরণ করা 8 মাসের শিশু জাইফাকে উদ্ধার করেছে র্যাব। শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসা থেকে ডাকাতরা নগদ 1.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি শিশুটিকেও অপহরণ করে নিয়ে যায়। তার সাথে 3 জন সদস্য ছিলেন, যাদের নাম হচ্ছে সুমন, হাসান এবং রায়হান। সুমন তানভীর, RTV, ঢাকা। সড়কে বিশৃঙ্খলা ও নৈরাজ্য কমানো না গেলে রাজধানীতে যানজট কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ। সকালে বাংলা একাডেমিতে ভয়েস ফর রিফর্ম আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, এখনই যদি সড়ক দখলমুক্ত করা না যায় তা আর কোনোদিন সম্ভব হবে না। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ডিজিসি এর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম এবং ট্রাফিক ডেটা বিশ্লেষক আবু আনাস শুভম। বক্তারা যানজট নিরসনে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। আমি আমার যতটুকু সড়ক সেটাকে আমি আগে ফেরত দেই সড়ক ব্যবহারকারীদেরকে, তারপর আমি বলতে পারবো হিসাব করে যে আমার আসলে আরো এতটুকু লাগবে। হকারটাকে মুক্ত করে এখন তো একটা সময়, এই সময়টা যদি না পারি আর কোনো দিন পাবো না। প্রতিদিন সংস্কার করলে সেটা আরও উন্নত হয় উল্লেখ করে বাংলাদেশকে প্রতিদিনই সংস্কার করা দরকার বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে একটি গোল টেবিল বৈঠকে কথা বলেন তিনি। সিন্ডিকেটের মধ্যে পড়ে প্রবাসী কর্মীদের নাজেহাল হওয়া রোধ করে তাদের যথাযথ সম্মান নিশ্চিতের দাবিও জানান মান্না। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মর্তজা। গণমাধ্যমে ফ্যাসিবাদীদের প্রতিহত করার অঙ্গীকারের মধ্য দিয়ে সম্পন্ন হলো জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা। প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ। মূল বক্তব্য উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া। ফ্যাসিবাদী সরকার পতনের পর গেল আমলে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পালিয়ে গেলে ভারপ্রাপ্ত কমিটি দায়িত্ব নেয়। অতিরিক্ত সাধারণ সভায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্লাবের পরবর্তী নির্বাচনের জন্য 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এ কমিটিকে অনুমোদন দেন সদস্যরা। মেজবানের মাধ্যমে প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা সমাপ্ত হয়। পেঁয়াজ আলুর পর এবার সিন্ডিকেটের কবলে পড়েছে ভোজ্য তেল। খোলা সয়াবিন ও পাম তেলের দাম 1 মাসের ব্যবধানে লিটারে বেড়েছে 20 টাকার মতো। সয়াবিন তেলের লিটার এখন 172 টাকা, পাম অয়েল 162। এই দর বৃদ্ধিতে ভোজ্য তেলের বাজারে তৈরি হয়েছে এক অস্বাভাবিক চিত্র, যেখানে বোতলজাত তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি। বোতলজাত সয়াবিন তেলের লিটার এখন 167 টাকা। কিছু দোকানে গায়ের মূল্যের চেয়ে বেশিতে 170 টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, আর পেঁয়াজ 120 থেকে 140 টাকায়। নতুন আলু বাজারে আসলে আলুর দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা।
বিমা সেবার পরিধি মানুষের দোরগোড়ায় পৌঁছতে ও বিমা ব্যবসা সম্প্রসারিত করতে যমুনা ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সকালে কোম্পানির প্রধান কার্যালয়ে যমুনা ব্যাংকের 150 কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের সিইও মোহাম্মদ কাজিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ও ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস। কর্মশালায় বিমা পলিসি বিপণনে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন ন্যাশনাল লাইফের ব্যাংক অ্যাসুরেন্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যমুনা ব্যাংক আমাদেরকে চয়েস করেছে, আমরাও যমুনা ব্যাংকে চয়েস করেছি। আমার মনে হয় দুইটাই ভালো প্রতিষ্ঠান এবং দুইটাই আমরা দুইজনেরই গুডউইল সুনামের কারণে আমরা মার্কেটে ইনশাআল্লাহ আমাদের অবস্থান সুদৃঢ় থাকবে এবং আমরা এগিয়ে যাব। আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ইবনে সিনা ট্রাস্টের 25তম শাখা ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়েছে নোয়াখালীতে। জেলার মাইজদী উপজেলায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের। এ সময় উপস্থিত ছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি চেয়ারম্যান ও ট্রাস্টের সদস্য কাজী হারুনুর রশিদ, প্রফেসর ডক্টর একেএম সাদরুল ইসলাম, নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার ওয়ালিউর রহমান চৌধুরী, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ তুহিন ফারাবি সহ অনেকে। দেখা মিলল বছরের শেষ দৃষ্টিনন্দন সুপার মুনের। শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের রাতের আকাশে দেখা যায় উজ্জ্বল এই চাঁদ। গিজার পিরামিডের ওপর থেকেও দেখা গেছে বিবার সুপারমুন। বিশাল এই চাঁদ দেখতে ঘর থেকে বেরিয়ে যান দর্শনার্থীরা। এ সময়টায় চাঁদ পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছে থাকায় পৃথিবী থেকে চাঁদকে এত বড় দেখা যায়। নিকষ কালো আকাশে বিশাল প্রজ্বলিত এই চাঁদকে আবারও দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে 2025 সাল পর্যন্ত। বিবার সুপারমুন ছিল চলতি বছরের চতুর্থ আর শেষ সুপারমুন। জাতিগত সহিংসতায় উত্তপ্ত ভারতের মণিপুরে একই পরিবারের নারী ও শিশুসহ 3 সদস্যের মরদেহ নদীতে ভেসে উঠেছে। শুক্রবার রাজ্যের জিরিবামা জেলার এই ঘটনা ঘটে। এর আগে গেল সপ্তাহে মেইতি সম্প্রদায়ের একই পরিবারের 6 জনকে অপহরণ করে প্রতিদ্বন্দ্বী কুকি সন্ত্রাসীরা। ভেসে ওঠা মরদেহগুলো ওই পরিবারের নিখোঁজ সদস্যদের বলে ধারণা করছে পুলিশ। মণিপুরের বিভিন্ন জেলায় সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে 250 জন নিহত হয়েছে। অনির্দিষ্টকালের জন্য জারি রয়েছে কারফিউ। এদিকে ভারতের ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযানে 5 মাওবাদী নিহত হয়েছে। শনিবার রাজ্যের কয়েকটি জেলায় অভিযান চালানো হয়। দেশটির গণমাধ্যম জানায়, এপ্রিল থেকে রাজ্যটির বিভিন্ন এলাকায় অভিযানে এখন পর্যন্ত 197 মাওবাদী নিহত হয়েছে। গেল কয়েক ঘন্টায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়ে এবং হারেত রেইক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া গেল 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 59 জন। ফিলিস্তিনের গাজায়ও নির্মম হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল একদিনে উপত্যকাটিতে ইসরায়েল হামলায় নিহত হয়েছে 28 ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এদিন ইসরায়েলের হাইফা বে ও গালিলি এলাকা লক্ষ্য করে অন্তত 35টি মিসাইল ছোঁড়ে তারা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল। প্রতিটি উপজেলায় জুলাই আগস্টে শহীদদের নামে স্টেডিয়াম করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে জাতীয় সংসদ ভবনের পাশে জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের নামে খেলার মাঠ উদ্বোধন করে তিনি এ কথা জানান। এছাড়াও পাঠ্যপুস্তকে জুলাই গণ অভ্যুত্থানের গল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানান আসিফ। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ প্রস্তুত ছিল। সেই মাঠের নাম দেয়া হলো শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ। উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত টাঙ্গাইলের 14 বছরের স্কুল ছাত্র মারুফ মিয়ার নামে নামকরণ করা হয় শহীদ মারুফ স্টেডিয়াম। আর বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের নামে হচ্ছে কুষ্টিয়া জেলা সদর স্টেডিয়ামের নাম। অগ্রসৈনিক ফারহান ফায়াজের নামে ক্রীড়া উপদেষ্টা বলেন, রক্তের মূল্য পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু সাধ্যমতো সম্মান শ্রদ্ধা জানানোর চেষ্টা করা হচ্ছে। যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি,
তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই, তাদেরকে যেন বাংলাদেশ কখনো ভুলে না যায়। 2025 সালের পাঠ্যপুস্তকে সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা ততটা দৃশ্যমান হবে না, তবে একটা অধ্যায়ে জুলাই গণ অভ্যুত্থান ও শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে বলে জানান আসিফ। 2025-এর যে পাঠ্যপুস্তক আসছে, যদিও খুব সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো অতটা দৃশ্যমান করা সম্ভব হবে না। একটা চ্যাপ্টার আমাদের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে থাকবে এবং সেখানে আমাদের শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য খেলার মাঠের উদ্বোধন অনুষ্ঠানে ফারহান ফায়াজের পরিবার উপস্থিত ছিল। অধিবেশনের পশ্চিম পাশে সাকিবুর রহমান, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।